নবম পর্ব। অনেক দিন কাটিয়াছে, মাঘ শেষ হইয়া ফাল্গুন আসিয়া পড়িল। চরণ সেই যে গিয়াছে আর আসিল না। তাহাকে যে জোর করিয়া আসিতে দেওয়া হয় না, ইহা অতি সুস্পষ্ট। অর্থাৎ কোনরূপ সম্বন্ধ আর তাহারা বাঞ্ছনীয় মনে করেন না। ওদিকের কোনো সংবাদ নাই। সেও আর কখনো চিঠিপত্র লিখিয়া নিজেকে অপমানিত করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল। দাদার সেই একই ভাব, সর্বরকমেই প্রাণ যেন কুসুমের বাহির হইবার উপক্রম হইতে লাগিল। সেই অবধি প্রকাশ্যে বাটির বাহির হওয়া কিংবা পূর্বের ন্যায় সঙ্গিনীদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাওয়াও বন্ধ করিয়াছে। রাত্রি থাকিতেই নদী হইতে স্নান করিয়া জল লইয়া আসে। হাটের দিন গোপালের মা হাট বাজার করিয়া দেয়। এমনি করিয়া বাহিরের সমস্ত সংস্রব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া লইয়া তাহার গুরু ভারাক্রান্ত সুদীর্ঘ দিন রাত্রিগুলি যথার্থই বড় দুঃখে কাটিতেছিল। সে খুব ভালো সূচের কাজ করিতে পারিত। যে যাহা পারিশ্রমিক দিত তাহাই হাসি মুখে গ্রহণ করিত এবং কেহ দিতে ভুলিয়া গেলে সেও ভুলিয়া যাইত। এই সমস্ত মহৎ গুণ থাকায় পাড়ার অধিকাংশ মশারি, বালিশের ওয়ার, বিছানার চাদর সেই সেলাই করিত। আজ অপরাহ্ন বেলায় নিজের ঘরের সম্মুখে মাদুর পাতিয়া একটা অর্ধ সমাপ্ত মশারি শেষ করিতে বসিয়াছিল। হাতের সূচ তাহার অচল হইয়া রহিল। সে সেই প্রথম দিনের আগাগোড়া ঘটনা লইয়া নিজের মনে খেলা করিতে লাগিল। যেদিন তাহারা সদল বলে পলাতক দাদার নিমন্ত্রণ রক্ষা করিতে আসিয়াছিলেন এবং বড় দায়ে ঠেকিয়া তাহাকে লজ্জা শরম বিসর্জন দিয়া মুখরার মতো প্রথম স্বামী সম্ভাষণ করিতে হইয়াছিল, সেই সব কথা। দুঃখ তাহার যখনই অসহ্য হইয়া উঠিত তখনই সেসব কাজ ফেলিয়া রাখিয়া এই স্মৃতি লইয়া চুপ করিয়া বসিত। মা যেমন তাহার একমাত্র শিশুকে লইয়া নানাভাবে নাড়াচাড়া করিয়া ক্রীড়াচ্ছলে উপভোগ করেন, সেও তাহার এই একটিমাত্র চিন্তা কি অনির্বচনীয় প্রীতির সহিত নানা দিক হইতে তোলপাড় করিয়া দেখিয়া অসীম তৃপ্তি অনুভব করিত। তাহার সমস্ত দুঃখ তখনকার মতো যেন ধুইয়া মুছিয়া যাইত। দুজনের সেই বাদ প্রতিবাদ, অপর সকলকে লুকাইয়া আহারের আয়োজন, তারপরে রাঁধিয়া বাড়িয়া পরিবেশন করিয়া স্বামী দেবরদিগকে খাওয়ানো, শাশুড়ির সেবা, সকলের শেষে দিনান্তে নিজের জন্য সে অবশিষ্ট শুষ্ক শীতল যা হোক কিছু। তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল। নারী দেহ ধরিয়া ইহাপেক্ষা অধিক সুখ সে ভাবিতেও পারিত না, কামনাও করিত না। তাহার মনে হইত যাহারা এ কার্য নিত্য করিতে পায় এ সংসারে বুঝি তাহাদের আর কিছুই বাকি থাকে না। তাহার পর মনে পড়িয়া গেল শেষ দিনের কথা, যেদিন তিনি সমুদয় সংস্রব ছিন্ন করিয়া দিয়া চলিয়া গেলেন। সেদিন সে নিজেও বাধা দেয় নাই, বরং ছিঁড়িতেই সাহায্য করিয়াছিল, কিন্তু তখন চরণের কথা ভাবে নাই। ওই সঙ্গে সেও যে বিচ্ছিন্ন হইয়া দূরে সরিয়া যাইতে পারে দারুণ অভিমানে তাহা মনে পড়ে নাই। এখন যত দিন যাইতেছিল ওই ভয়ই তাহার বুকের রক্ত পলে পলে শুকাইয়া আনিতেছিল, পাছে চরণ আর না আসিতে পায়। সত্যিই যদি সে না আসে তবে একদণ্ডও সে বাঁচিবে কি করিয়া? আবার সবচেয়ে বড় দুঃখ এই যে সন্দেহ তাহার মনের মধ্যে পূর্বে ছিল, যাহা এ দুর্দিনে হয়তো তাহাকে বল দিতেও পারিত, আর তাহা নাই, একেবারে নিঃশেষে মুছিয়া গিয়াছে। তাহার অন্তর্বাসী সুপ্ত বিশ্বাস জাগিয়া উঠিয়া অহর্নিশি তাহার কানে কানে ঘোষণা করিতেছে সমস্ত মিথ্যা। তাহার ছেলেবেলার কলঙ্ক দুর্নাম কিছু সত্য নয়। সে হিঁদুর মেয়ে, অতএব যাহা পাপ যাহা অন্যায় তাহা কোনো মতেই তাহার হৃদয়ের মধ্যে প্রবেশ করিতে পারে না। জ্ঞানে হোক অজ্ঞানে হোক স্বামী ছাড়া আর কাহাকেও কখনো হিঁদুর ঘরের মেয়ে এত ভালোবাসিতে পারে না। তাহাকে সেবা করিবার, তাহার কাজে লাগিবার জন্য সমস্ত দেহ মন উন্মত্ত হইয়া ওঠে না। তিনি স্বামী না হইলে ভগবান নিশ্চয়ই তাহাকে সুপথ দেখাইয়া দিতেন। অন্তরের কোথাও কোনো একটু ক্ষুদ্র কোণে এতটুকু লজ্জার বাষ্প অবশিষ্ট রাখিতেন। আজ হাটবার। গোপালের মা বহুক্ষণ হাটে গিয়াছে, এখনই আসিবে।
এই জন্য সদর দরজা খোলা ছিল। হঠাৎ দ্বার ঠেলিয়া কুঞ্জনাথ বাবু চাকর সঙ্গে করিয়া বিলাতি জুতার মচমচ শব্দ করিয়া পাড়ার লোকের বিস্ময় ও ঈর্ষা উৎপাদন করিয়া বাড়ি ঢুকিলেন। কুসুম টের পাইল, কিন্তু অশ্রু কলুষিত রাঙা চোখ লজ্জায় তুলিতে পারিল না। কুঞ্জনাথ সোজা ভগিনীর সম্মুখে আসিয়া কহিল, তোর বৃন্দাবন যে আবার বিয়ে করছে রে। কুসুমের বক্ষ স্পন্দন থামিয়া গেল। সে কাঠের মতো নত মুখে বসিয়া রহিল। কুঞ্জ গলা চড়াইয়া কহিল, কুমিরের সঙ্গে বাদ করে কি করে জলে বাস করে আমাকে তাই একবার দেখতে হবে। ওই নন্দা বোষ্টম, কত বড় বোষ্টমের ব্যাটা বোষ্টম, আমি তাই দেখতে চাই। আমার জমিদারিতে বাস করে আমারই অপমান। কুসুম কোনো কথাই বুঝিতে পারিল না। অনেক কষ্টে জিজ্ঞাসা করিল, নন্দ বোষ্টম কে? কুঞ্জ কহিল, কে? আমার প্রজা। আমার পুকুর পাড়ে ঘর বাঁধা আছে, ঘরে আগুন লাগিয়ে দেব। সেই ব্যাটার মেয়ে, এই ফাল্গুন মাসে হবে। সব নাকি ঠিকঠাক হয়ে গেছে। ভূত, তামাক সাজ। কুসুম এতক্ষণ চোখ তুলে নাই, তাই চাকরের আগমন লক্ষ্য করে নাই। একটু সংকুচিত হইয়া বসিল। কুঞ্জ প্রশ্ন করিল, ভূত, নন্দার মেয়েটা দেখতে কেমন রে? ভূত ভাবিয়া চিন্তায়া বলিল, বেশ। কুঞ্জ আস্ফালন করিয়া কহিল, বেশ কক্ষনো না, আমার বোনের মতো দেখতে। তুত, এমন রূপ তুই কখনো চোখে দেখেছিস? ভূত জবাব দিবার পূর্বেই কুসুম ঘরে উঠিয়া গেল। খানিক পরে কুঞ্জ তামাক টানিতে টানিতে ঘরের সম্মুখে আসিয়া বলিল, কি রে কুশি, বলেছিলুম না বেন্দা বৈরাগীর মতো অমন নেমখারাম বজ্জা তার দুটি নেই। কেমন ফলল কি না? মা বলেন বেদ মিথ্যে হবে, কিন্তু আমার কুঞ্জনাথের বচন মিথ্যে হবে না। ভূত, মা বলে না? ঘরের ভিতর হইতে কোনো জবাব আসিল না, কিন্তু কি এক রকমের অস্পষ্ট আওয়াজ আসিতে লাগিল। কুঞ্জ কি মনে করিয়া হুঁকোটা রাখিয়া দিয়া দৌড় ঠেলিয়া ভেতরে আসিয়া দাঁড়াইল। কুসুম শয্যার উপর উপুর হইয়া পড়িয়াছিল। ক্ষণকাল সেই দিকে চাহিয়া বহু কালের পর হঠাৎ আজ তাহার চোখ দুটা জ্বালা করিয়া জল আসিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে শয্যার একাংশে গিয়া বসিল এবং বোনের মাথায় একটা হাত রাখিয়া আস্তে আস্তে বলিল, তুই কিছু ভয় করিস নে কুসুম, এ বিয়ে আমি কিছুতেই হতে দেব না। তখন দেখতে পাবি তোর দাদা যা বলে তাই করে কিনা। কিন্তু তুইও তো শ্বশুর ঘর করতে চাইলি নে বোন। আমরা সবাই মিলে কত সাধাসাধি করলুম, তুই একটা কথাও কারুর কানে তুললি নে। কুঞ্জর শেষ কথাগুলো অশ্রু ভারে জড়াইয়া আসিল। কুসুম আর নিজেকে চাপিয়া রাখিতে পারিল না। হু হু করিয়া কাঁদিয়া উঠিল। তাহার জন্য আজও যে দাদার স্নেহের লেশমাত্র অবশিষ্ট আছে, এ আশা সে অনেকদিন ছাড়িয়াছিল। কুঞ্জ চোখ দিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল। সে নিঃশব্দে তাহার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিল। সন্ধ্যা হইল। কুঞ্জ আর একবার ভালো করিয়া জামার হাতায় চোখ মুছিয়া লইয়া বলিল, তুই অস্থির হোস নে বোন, আমি বলে যাচ্ছি এ বিয়ে কোনো মতেই হতে দেব না। এবার কুসুম কথা কহিল। কাঁদিতে কাঁদিতে বলিল, তুমি এতে হাত দিও না দাদা। কুঞ্জ অত্যন্ত বিস্ময়াপন্ন হইয়া বলিল, হাত দেব না? আমার চোখের সামনে বিয়ে হবে আর আমি দাঁড়িয়ে দেখব? তুই বলছিস কি কুসুম? কুসুম কহিল, না দাদা, তুমি বাধা দিতে পাবে না। কুঞ্জ রাগিয়া উঠিয়া বলিল, বাধা দেব না? নিশ্চয়ই দেব। এতে তোর অপমান না হয় না হবে, কিন্তু আমি সইতে পারবো না। আমার প্রজা, তুই বলিস কি করে? লোকে শুনলে আমাকে ছিছি করবে না? কুসুম বালিশে মুখ লুকাইয়া বারংবার মাথা নাড়িয়া বলিতে লাগিল, আমি মানা করছি দাদা, তুমি কিছুতেই হাত দিও না। আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আর ঘাঁটাঘাঁটি করে কেলেঙ্কারি বাড়িও না। বিয়ে হচ্ছে হোক। কুঞ্জ মহাক্রুদ্ধ হইয়া বলিল, না। কুসুম কহিল, না কেন? আমাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছিলেন, না হয় আরেকবার করবেন। আমার পক্ষে দুই সমান। তোমার পায়ে ধরছি দাদা, অনর্থক বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সমস্ত সম্ভ্রম নষ্ট করে দিও না। তিনি যাতে সুখী হন তাই ভালো। বলিয়া কুঞ্জ খানিকক্ষণ গুম হইয়া বসিয়া থাকিয়া বলিল, জানি তো তোকে চিরকাল।
একবার না বললে কার বাপের সাধ্যি হ্যাঁ বলায়? তুই কারো কথা শুনবি নে, কিন্তু তোর কথা সবাইকে শুনতে হবে। কুসুম চুপ করিয়া রহিল। কুঞ্জ বলিতে লাগিল, আর ধরলে কথাটা মিথ্যে নয়। তুই যখন কিছুতেই শ্বশুর ঘর করবি নে, তখন তাদের সংসারই বা চলে কি করে? এখন না হয় মা আছেন, কিন্তু তিনি তো চিরকাল বেঁচে থাকবেন না। কুসুম কথা কহিল না। কুঞ্জ ক্ষণকাল স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল, আচ্ছা কুসুম, সে বিয়ে করুক না করুক, তুই তবে এত কাঁদছিস কেন? ইহার আর জবাব কি? অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না কুসুমের চোখের জল কমিয়া আসিয়াছিল। এই প্রশ্নে পুনরায় তাহা প্রবল বেগে ঝরিয়া পড়িতে লাগিল। কুঞ্জ উঠিয়া গেলে কুসুম সেদিনের কথাগুলো স্মরণ করিয়া লজ্জায় ধিক্কারে মনে মনে মরিয়া যাইতে লাগিল। ছি ছি, মরিলেও তো এত লজ্জার হাত হইতে নিষ্কৃতির পথ নাই। এজন্যই তাহার আশ্রয় দিবার সাধ্য ছিল না, অথচ সে কতই না সাধিয়াছিল। ওদিকে যখন নতুন করিয়া বিবাহের উদ্যোগ আয়োজন চলিতেছিল, তখন না জানিয়া সে মুখ ফুটিয়া নিজেকে বাড়ির বধূ বলিয়া দর্প করিয়াছিল। যেখানে বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না, সেখানে সে পর্বত প্রমাণ অভিমান করিয়াছিল। ভগবান, এই অসহ্য দুঃখের উপর কি মর্মান্তিক লজ্জাই না তাহার মাথায় চাপাইয়া দিলে! তাহার বুক চিরিয়া দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। এই জন্যই আমার স্বভাব চরিত্র সম্বন্ধে তার বিন্দু মাত্র কৌতূহল নাই, আর আমি লজ্জাহীনা তাহাতে শপথ করিতে গিয়েছিলাম। ইতি পণ্ডিতমশাই উপন্যাসের 9ম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।